ওয়েব ডিজাইন পার্ট আর একটা ওয়েব ডেভেলপমেন্ট। ডিজাইনের মধ্যে আমরা যেটা করাবো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, এগুলো মূলত ডিজাইনিং এর জন্য। এর বাইরেও কিছু অ্যাডভান্স ফিচার থাকবে, যেমন টুইটার, বুটস্ট্র্যাপ, CSS ফ্রেমওয়ার্ক, তারপর রেসপন্সিভ ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এগুলো থাকবে, ফিচারগুলো থাকবে ডিজাইনিং পার্টে আর কি। এটা ডিজাইনিং পার্টে। ডেভেলপমেন্টে আমরা মেইনলি করাবো PHP আর PHP and MySQL ডেভেলপমেন্টে। তো এখন আপনারা এই স্কিলটা ডেভেলপ করে হয়তো কোনো সফটওয়্যার ফার্মে কাজ করবেন, অথবা নিজেরা সফটওয়্যার ফার্ম দিবেন, অথবা লোকাল অর্ডারে কাজ করবেন। সবচেয়ে বড় মার্কেটটা হলো ফ্রিল্যান্সিং মার্কেট। এখন এটা ইমপ্লিমেন্ট করার জন্য এই ফ্রিল্যান্সিং মার্কেটে দেখা যায় ওয়েবের উপরে বেশিরভাগ কাজই ওয়ার্ডপ্রেস দিয়ে করা। সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ওয়ার্ডপ্রেসের হিউজ কাজ আছে। এই জন্য আমরা আমাদের কোর্সের মধ্যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন রাখলাম, ওয়ার্ডপ্রেস টিম ডেভেলপমেন্ট, তারপরে ওয়ার্ডপ্রেস প্লাগইনস এর ডেভেলপমেন্ট। আমি অবশ্যই আপনাদের সিলেবাসে প্লাগইনস দিই নাই, ওখানে ভর্তির সময় ডেভেলপমেন্ট ওখানে সিলেবাসে দেখেন নাই হয়তো প্লাগইনসটা। এটা এডিশনালি কয়েকটা প্লাগইনস করে দেখাবো, কিভাবে প্লাগইনস বানাতে হয় সেটা যেন জানেন। তবে এটার উপরে প্রফেশনাল হতে গেলে আমরা যা করাবো তার চেয়ে আরো বেশি আরো স্টাডি করতে হবে। স্টাডি করার জন্য রিসোর্সগুলো দিব। আমাদের সিলেবাসটা মূলত থিম পর্যন্ত। এটা আমি দেখাবো শুধু যেন আপনারা এগিয়ে যেতে পারেন, কোথাও যেন ট্রেনিং না নিয়ে নিজেরা নিজেরা রিকভার করতে পারেন। সোর্সগুলো দিয়ে দিব। এটা এটুকু পর্যন্ত আমাদের ট্রেনিংটা। এই জন্য রাখা হয়েছে এটা, যেন মার্কেট আপনি কভার করতে পারেন। আমার বিশ্বাস যদি কেউ আমাদের এই লেসনগুলো শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করতে পারেন এবং আমাদের সাথে সাথে গাইডগুলো ফলো করতে পারেন, ইভেন ডেভেলপমেন্ট সহ, তাহলে ওয়েবের মধ্যে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। এখানে সিএমএস শেখাচ্ছি, শুধু ওয়ার্ডপ্রেস। আমি সিএমএস এর ওয়ার্ডপ্রেস যদি জানেন, একটা সিএমএস যদি ভালো করে ধরা যায়, বাকি সিএমএস গুলো ধরতে কঠিন হয় না, একটু ঘাটাঘাটি করে কভার করা যায়। দেখাবো সেগুলো। আর একটা বিষয় হলো ওয়েব ম্যানেজমেন্ট, মানে আপনার সার্ভার, মানে এটা ওয়েবের অনলাইনে মেনটেনেন্সের কাজ করে আর কি। একটা ওয়েবসাইট অনলাইনে পাবলিশ করার পরে আহ, একটা ওয়েবসাইটকে অনলাইনে পাবলিশ করার পর এটা মেনটেনেন্সের অনেক কাজ থাকে, সেটা কিভাবে করতে হয় সেটাও থাকবে। পোস্টিং ম্যানেজমেন্ট গুলা। বলো। আমার ব্যাগে চাবি আছে স্যার, লাগবে না চাবি, নিচে ড্রয়ার আছে, ওই নিচে ড্রয়ারে। এটাই। এখানে এরপরে থাকবে ফ্রিল্যান্সিংটা। ফ্রিল্যান্সিং মার্কেটটা নিয়ে থাকবে। এটা হলো আমাদের আউটলাইন। আমি আপনাকে কয়েক ধরনের ওয়েবের আইডিয়া দিই।
এই যে ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের আগের যত প্রায় ওয়েবসাইটগুলো সব HTML4 ভার্সনে করা এবং CSS2 ভার্সনে করা বেশিরভাগই। এগুলোর ডিজাইন সুন্দর, সব ঠিকঠাক থাকতো, কিন্তু এখন আগের যে অ্যানিমেশনগুলো দেওয়া হতো সেই অ্যানিমেশনগুলো দেওয়া হতো আপনার ফ্ল্যাশের মাধ্যমে। নিচে নাই, রিসিট কার্ডে করে রাখুন আপাতত। তো এখানে যেটা বললাম, কিন্তু লেটেস্ট যে টেকনোলজিগুলো HTML5, এটা হলো HTML5 এবং CSS3 ফিচারগুলো এখানে অনেক বেশি, অনেক অনেক বেশি কাজ করা যায় এই HTML5 এবং CSS3 এর মাধ্যমে। ঠিক আছে, তারপরে এখানে আমি কয়েকটা ওয়েবসাইট দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে, যে এই ওয়েবসাইটগুলা, হ্যাঁ এখানে কিছু ফিচার আসছে। সিম্পল ওয়েবসাইট, এগুলো সিম্পল ওয়েবসাইট। এই যে আগেকার ওয়েবসাইটগুলো এরকম মানে সিম্পলই ছিল, কিন্তু আমি আপনাকে থিম ফরেস্ট, এটা ওয়েবসাইটের নাম থিম ফরেস্ট। এখানে প্রফেশনাল থিমগুলো সেল হয়। এখানে জাস্ট আমি HTML এ গিয়ে কিছু থিম দেখাই, কত বেশি প্রফেশনাল থিম। থিম মানে হলো ডেমো ওয়েবসাইট আর কি, যেগুলো অনেক বেশি প্রফেশনাল। দেখেন আসো, এগুলো সিম্পল ডিজাইন আর কি। হ্যাঁ, এগুলো প্রিমিয়াম থিম, এগুলো প্রফেশনাল ডিজাইন। আসতেছে, একটু ওয়েট করেন। এগুলো একদম সিম্পল ডিজাইন, এখানে যে ডেমোগুলো দেওয়া আছে খুবই সিম্পল ডিজাইন। ফ্রি থিমগুলো সাধারণত সিম্পলই হয়ে থাকে। দেখেন না, এই থিমটা অ্যানিমেশনটা আসতেছে কত বেশি প্রফেশনাল, এবং অনেক বেশি অ্যানিমেশন আছে, আসবে। আচ্ছা, দেখেন এই যে ইফেক্ট, অনেক সুন্দর লাগে আর কি ওয়েবসাইটগুলো। বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, এগুলো সব HTML5 এবং CSS3 কম্বিনেশন আর কি। আর যে করি তো অবশ্যই যে করি, যেটা আমি এখানে উল্লেখ করলাম, এই ডিজাইনটা আমি আপনাকে ডিজাইনের কথা বললাম, ডিজাইনগুলো করা হয় HTML5 আর এই CSS3। আর এটাকে ইফেক্টিভ করার জন্য, আরো অ্যানিমেটেড করার জন্য জাভাস্ক্রিপ্ট এবং jQuery গুলো ইউজ করা হয় সাধারণত। অর্থাৎ একটা ওয়েবসাইটকে প্রফেশনালি ডিজাইন করার জন্য আপনার এই টুলস গুলো ইউজ করতে হয় আর কি। এই যে দেখেন, এটা অনেক বেশি প্রফেশনাল। আমরা দেখবো কিভাবে এই স্লাইড শো গুলো কেমনে করতে হয় ধারাবাহিকভাবে। হ্যাঁ, এভাবে আরো অ্যানিমেটেড কিভাবে বানাতে হয়, যে ভিতরে একটা অ্যানিমেশন আসতেছে, ইফেক্ট গুলা অনেক বেশি প্রফেশনাল লুকিং সাইট গুলো, এই আর কি। তো এখানে আমরা ধারাবাহিকভাবে করাবো। বাসায় অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেকদিন ক্লাসের মধ্যে কম বেশি প্রজেক্ট থাকবে, আপনার হোমওয়ার্ক থাকবে, সেগুলো যদি প্র্যাকটিস করেন আসলে 4 মাসই যথেষ্ট। এটাই, অনলাইন থেকে নিজে নিজে শেখা যায়, এর ক্ষেত্রে 1 বছরও চলে যেতে পারে, তারপরে দেখা যাবে আপনার প্রফেশনাল স্কিলটা ডেভেলপ হচ্ছে না। হ্যাঁ, কাজ করতে করতে আসলে একটা এক্সপেরিয়েন্স যেটা হয়, এটা তো আপনি অর্জন করতে অনেক সময় লেগে যাবে। কোর্সে ট্রেনিং নেওয়ার সুবিধা এটাই যে সবকিছু একসাথে সহজে পাওয়া যায়, এবং একটা সিকুয়েন্সিয়ালি সব গোছানো পাওয়া যায়, এটা হলো ট্রেনিং এর ফেসিলিটি। না হলে এই
ফিচারগুলো বা ট্রেনিংগুলো নেওয়ার জন্য ট্রেনিং সেন্টার লাগে না, অনলাইনে হিউজ রিসোর্স আছে। এই যে দেখেন এত ফিচার সমৃদ্ধ, এগুলা সব মানে লেটেস্ট আর কি। আগে আগে ওয়েবসাইটগুলো এ ধরনের মানে এত মানে সুন্দর ছিল না আর কি। আস্তে আস্তে এগুলাই আমরা দেখবো, এগুলো আপনারা করতে পারবেন। এটা আমাদের এটা অবশ্যই পাবলিশ করি নাই, আমি রেডি করতেছি অফিসিয়াল সাইট। এটা রেডি হচ্ছে। এটা 2 দিনের মধ্যে পাবলিশ হবে, এখন অনলাইনে যায় নাই। হ্যাঁ, এটা পাবলিশ করি নাই এখনো, নতুন করা হচ্ছে আর কি, কাজ চলতেছে। এগুলো অনেক পেজ ডাইনামিক করে করতেছি, তো আমরা স্ট্যাটিক না এগুলা মানে প্রোগ্রামিং করে ওয়ার্ড পেজে কনভার্ট করা হচ্ছে আর কি, ডিজাইন শেষ করার পরে কাজ চলতেছে। এটা 2 দিনের মধ্যে পাবলিশ হবে। তো এখানে আহ, আগে যে ওয়েবসাইটগুলো আমরা করতাম, ওই ওয়েবসাইটগুলো মোবাইল ডিভাইসে করলে বিশাল থেকে যেত। যেমন আমার বর্তমান যে সাইটটা, অফিসিয়াল যে সাইটে বিকন আইটি, এটা অনেক আগে করা একেবারে, জুমলার 1.5 ভার্সন যখন ছিল তখন করা। এরপরে আর আপডেট করা হয় না অবশ্যই। তো ওই সাইটটা রেসপন্সিভ না, মানে আমি যদি কম্পিউটারে খুলি সুন্দর করে দেখাবে, কিন্তু যখন মোবাইল ডিভাইস ওপেন করা হবে বিশাল দেখাবে, স্ক্রলিং করে করে দেখতে হবে। তার মানে মোবাইলের সাইজ অনুসারে রিসাইজ হবে না। এখন যে সাইটগুলো করা হয় সাধারণত আমরা কাস্টমার সার্ভিস দিয়ে থাকি, সবগুলো হলো রেসপন্সিভ। কারণ আপনি এখন ডেস্কটপ ডিভাইসের ইউজার থেকে মোবাইল ডিভাইসের ইউজার অনেক বেশি, যার কারণে প্রত্যেকটা সাইটগুলো রেসপন্সিভ করা লাগে আর কি। তা আমরা দেখবো কিভাবে আমাদের তৈরি করা সাইটগুলো রেসপন্সিভ করতে হয়। আপনার ডেস্কটপের জন্য এক ধরনের সাইজ হবে, আরো বড় সাইজের জন্য এক ধরনের হবে, তারপরে ট্যাবের জন্য এক ধরনের, মোবাইল বড় স্ক্রিনের মোবাইলের জন্য এক ধরনের, ছোট স্ক্রিনের মোবাইল 300 পিক্সেলের মোবাইলের জন্য এক ধরনের, বিভিন্ন রকমের এগুলো ডিজাইন গুলো হবে, আমরা এগুলো করব। এখানে এই যে একটা টুইটার বোর্ড স্টার ফ্রেমওয়ার্ক, ওটা আমরা ইউজ করব ডিজাইনিং পার্টে আর কি। আচ্ছা, এখানে ওয়েব পেজ বলতে আমরা কি বুঝি আসলে? আমরা কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের ইনফরমেশন গুলা অনলাইনে পাবলিশ করার জন্য যে পেজ, ওগুলাকে ওয়েব পেজ বলি। পেজ মানে একটা পেজ মিন করা হয়, ওয়েবসাইট মানে অনেকগুলো পেজের কম্বিনেশনে যে একটা সাইট, ওটা ওয়েবসাইট আর কি। এই ওয়েবসাইট গুলো দু ধরনের হয় আসলে। একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট, এটা বলা হয় কি ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট মানে হলো জাস্ট আপনার একটা ওয়েবসাইট থাকবে, কন্টেন্ট গুলো কোডের মধ্যে ফিক্স করা থাকবে। আপনার কন্টেন্ট চেঞ্জ করতে হলে কোডে গিয়ে মডিফাই করতে হবে, ডাইনামিক না। ডাইনামিক ওয়েবসাইট বলতে বোঝানো হচ্ছে, আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট বলতে বোঝানো হচ্ছে আপনার ওয়েবসাইটে দুটো প্যানেল থাকবে, এটা অ্যাডমিন প্যানেল, এটা ফ্রন্ট প্যানেল। ফ্রন্ট প্যানেলটা সাধারণত ইউজাররা ইউজ করবে। অ্যাডমিন প্যানেল, ওখান থেকে আপনার ফ্রন্ট প্যানেলের সমস্ত কন্টেন্ট মডিফাই চেঞ্জ করতে পারবেন। যেমন পেপারগুলো দেখেন, ডেইলি ডেইলি পেপার আপডেট হচ্ছে, নতুন নতুন কন্টেন্ট আসতেছে, প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। এর মানে প্রত্যেক দিন ওয়েবসাইট তৈরি হচ্ছে না, একবারই তৈরি করা হয়েছে। কন্টেন্টগুলো চেঞ্জ করার জন্য একটা অ্যাডমিন প্যানেল আছে, ওখানে কন্টেন্ট চেঞ্জ করলেই আপনার ফ্রন্ট প্যানেলে চলে আসে অ্যাডমিন প্যানেল। আমি সিম্পলি এক্সাম্পল দিই, যেমন আমাদের বিকনের ওয়েবসাইটটায় ডাইনামিক আসছে। এটা ধরুন এখানে কন্টেন্টগুলো আমি কোড দিয়ে চেঞ্জ করি না, এখানে কন্টেন্ট চেঞ্জ করতে হলে আমি আমাদের একটা অ্যাডমিন প্যানেল আছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর এটা হলো ফ্রন্ট প্যানেল। এখানে কন্টেন্টগুলো ডাইনামিক্যালি চেঞ্জ করা যাবে এই অ্যাডমিন প্যানেল থেকে। মানে দুটো ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এটা ইউজারদের জন্য আর একটা অ্যাডমিনের জন্য। এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ওকে আসছে। হ্যাঁ, এখানে পুরোটা অ্যাডমিন প্যানেল, মানে এটাও রেডি করতে হয়। এবার এভাবে করবেন যে এখানে অ্যাডমিন প্যানেল থেকে টোটাল ফ্রন্ট প্যানেলের সমস্ত কন্টেন্টগুলো চেঞ্জ করে যাবে। যেমন আপনি চাচ্ছেন কি কোর্সের ভিতরে যা যা আছে এগুলো আমি চেঞ্জ করব, এগুলো আমার মতো করে করব, তাহলে এখানে কোর্সের অপশনটা যে জায়গায় আছে সেখানে গিয়ে জাস্ট মডিফাই করা যাবে, কোড করতে হবে না। আপনি যদি মনে করেন একটা নিউজ পাবলিশ করবেন, এখানে নিউজের জন্য জাস্ট আমি এখানে একটা নিউজ কন্টেন্ট থেকে যে আর্টিকেল লিখে আমি পাবলিশ করলে এটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। কেন হচ্ছে? ডাইনামিক ওয়েবসাইটের সাথে একটা বিষয় জড়িত, সেটা হলো ডেটাবেস।
হ্যাঁ, স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ডাটাবেস লাগে না। এইচটিএমএল সিএসএস দিয়ে যা কিছু করে ফেলবো সেটাই একটা সাইট। কন্টেন্ট চেঞ্জ করতে হলে আপনার কোডে গিয়ে চেঞ্জ করতে হবে, ফিক্স একটা সাইট। আর ডাইনামিক ওয়েবসাইট করতে হলে একটা ডাটাবেস লাগবে। আমরা আমাদের কোর্সের মধ্যে ডাটাবেস হিসেবে মাইএসকিউএল ইউজ করব। কিভাবে মাইএসকিউএল? হ্যাঁ, আমি ডাইনামিক ওয়েবসাইট থেকে, এই যে ডাইনামিক ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থেকে কোনো কিছু লিখে, হ্যাঁ কোনো কিছু লিখে জাস্ট এখানে আমি যখন লিখে পাবলিশ করব, সেভ দিব, ডেটাগুলো ডেটাবেজের মধ্যে সেভ হয়ে যাবে এবং অটোমেটিকলি ফ্রন্ট প্যানেলে চলে আসবে, কারণ ফ্রন্ট প্যানেলে ডাটাবেস থেকে কোয়েরি করে ডিসপ্লে করে দেখানোর জন্য কোড করা হয়েছে। তাহলে মূলত ডাটাবেস, আমরা অ্যাডমিন প্যানেলে যা কিছু করি সেটা সেন্ড করি, সেভ করি ডাটাবেজের মধ্যে, আর ফ্রন্ট প্যানেলে ডাটাবেস থেকে ডিসপ্লে করে দেখাই। এগুলো হলো ডাইনামিক ওয়েবসাইট। এখানে ফ্রন্ট প্যানেলে যত ডেটা আছে সব ডেটাবেজে আছে, আর সেই ডেটাবেজের ডেটাগুলো আমি মেনটেন করতে পারবো, কন্ট্রোল করতে পারবো আমার অ্যাডমিন প্যানেল থেকে। একইভাবে এখান থেকে যখন চেঞ্জ করবো ডাটাবেজে আপডেট হয়ে যাচ্ছে, সেই ডাটাবেজের থেকে আপডেট কন্টেন্টগুলো ফ্রন্ট প্যানেলে দেখাচ্ছে। এই হলো মূলত ডাইনামিক ওয়েবসাইটের কনসেপ্ট। আর এই ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করার জন্য, তৈরি করার জন্য আপনার প্রথমত দুটো প্যানেল লাগে, অ্যাডমিন প্যানেল, ফ্রন্ট প্যানেল। এখন এটা আমার অ্যাডমিন প্যানেল, এখান থেকে কোনো কিছু লিখে সেভ দিলাম, সেভ হয়ে গেলো ডাটাবেজে, কিন্তু ডাটাবেজে সেভ হচ্ছে কিভাবে? এখান থেকে ডেটাটা নিয়ে ডাটাবেজে রাখলো, ডাটাবেজ থেকে আবার ফ্রন্ট প্যানেল ডিসপ্লে করালো। এর জন্য প্রোগ্রামিং দরকার হয়। আমরা প্রোগ্রামিং হিসেবে পিএইচপি ইউজ করব, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিটা ইউজ করব। যেমন ধরেন জিমেইলের কথাই বলেন, ডাইনামিকের কথা বলছি। আপনি যখন জিমেইল ওপেন করেন, সিম্পল একটা পেজ, লগ ইন না করলে কিছুই পাওয়া যায় না। লগ ইন করতে গেলে আবুল তাবুল একটা নাম দিলেন, লগ ইন করে না, বলে কি আপনার এই ইউজার নেমটা পাওয়া যাচ্ছে না। তার মানেটা কি? আপনি যে ইউজার নেমটা দিয়েছেন সেটা ওদের ডেটাবেজে আগে থেকে আছে কিনা চেক করে দেখছে। এই চেকিং এর কাজটা কে করে? প্রোগ্রামিং করে, পিএইচপি দিয়ে করবো আমরা। এখন ধরুন আপনার নামে ইউজার নেম পাওয়া গেছে, আপনাকে ভিতরে অ্যাক্সেস করলো, হ্যাঁ, আপনি ভিতরে লগ ইন করলেন। এখন ইনবক্স, স্যান্ডবক্স অনেক কিছু দেখতে পাচ্ছেন। আপনি নিউ মেসেজে ক্লিক করলে নতুন মেসেজ লেখার সুযোগ আসতেছে, সেন্ড করলেন আরেকজন ইউজারের কাছে চলে গেল। ইনবক্সে ক্লিক করলেন, আপনার কাছে যারা মেসেজ পাঠিয়েছে সবাইকে দেখতে পাচ্ছেন। আপনি স্যান্ডবক্সে ক্লিক করলেন, সব দেখতে পাচ্ছেন। মানেটা কি? এখানে যা কিছু লোকেটিভ ওটাই হলো ডিজাইন, কিন্তু আপনি সেন্ড করতেছেন চলে যাচ্ছে, আপনার ইনবক্সে ক্লিক করলেন আপনার মেসেজগুলো আসতেছে, এগুলো সব ডাইনামিক। এগুলো হলো ডেভেলপমেন্টের কাজ, প্রোগ্রামিং এর কাজ। আমরা সেটা পিএইচপি দিয়ে করব। আপনি চাইলে আমাদের এখানে ডেভেলপমেন্টের সময় একটা প্রজেক্ট করাই, আপনি প্রজেক্টের সময় হুবহু ইমেইলের জন্য একটা প্রজেক্ট নিতে পারেন, যে ফুল জিমেইলের মতো করে আমিও ডেভেলপ করব, পারেন। আমরা এখানে প্রত্যেকটা কোর্সের মধ্যে ডিজাইনের সময় ডিজাইনের প্রজেক্ট করাই, ডেভেলপমেন্টের সময় ডেভেলপমেন্টের প্রজেক্ট করাই। রিসেন্টলি একটা বেসের মধ্যে প্রজেক্ট করিয়েছি, এতে করে আমাদের অফিসে টোটাল ম্যানেজমেন্টের সফটওয়্যারটা রেডি করে বলছি ওদেরকে দিয়ে, প্রজেক্টের মাধ্যমে। ওই যে সামনে ফ্রন্ট ডেস্কে ম্যাডাম ইউজ করবেন, সামনে থেকে অ্যাডমিশন থেকে শুরু করে স্টুডেন্ট রিপোর্টিং শুরু করে ক্লাস শিডিউল থেকে শুরু করে পেমেন্টের হিসাব টিঙ্গাস, ডেইলি আয় ব্যয় যা আছে সব কিছু ওই প্রজেক্ট দিয়ে মেনটেন হবে। আপনারাও সেরকম প্রজেক্ট আইডিয়া নিতে পারেন, আমরা এখানে ডেভেলপ করব। আমাদের প্রত্যেকটা কোর্সে টিচারদেরকে বলে দেওয়া হয়েছে যে প্রতিটা কোর্সে যেন প্রজেক্ট ডেভেলপ করা হয়, কারণ রিয়েল টাইম প্রজেক্ট না করলে গতানুগতিক পড়াশোনা করার মাধ্যমে রিয়েল এক্সপিরিয়েন্সটা আসে না। এগুলো বই পুস্তকে অ্যাভেলেবেল আছে, এগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ানো হয় এভাবে। আচ্ছা যাই হোক, এখানে আমরা প্রজেক্টগুলো করব, এক্ষেত্রে আপনাদের একটু কষ্ট করতে হবে। যদি আপনারা করেন আমাদের সহযোগিতা থাকবে। এখানে 4 মাসের কোর্স ডিউরেশন দেওয়া হয়েছে, এর মানে 4 মাসের শেষ যদি না হয়, 4.5 মাস লাগবে, 5 মাস লাগবে, কোনো সমস্যা নেই। লাস্ট একটা বেশ শেষ করলাম, ওদের 7 মাস লেগেছে কোর্স শেষ করতে, 7 মাস। এটা বিভিন্ন কারণে ছিল, হরতাল, বিভিন্ন বন্ধ বন্ধ ছিল, কিন্তু তারপরেও বেশি লেগে গেছে, ওদের শেষ করতে পারি নাই, টপিক শেষ হয় নাই। ডিউরেশনটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা আমাদের মানে টপিকসগুলো কাভার হচ্ছে কিনা এবং আপনাদের গ্যাপ আছে কিনা কোনো, সে অনুসারে আর কি। আচ্ছা, আমি কি বোঝাতে পেরেছি ডিজাইন এবং ডেভেলপমেন্টটা? সিম্পলি যদি আবার বলা হয়, বিক্রয়.com এটা ক্লাসিফাইড সাইট। আবার বলছি, যা কিছু লোকেটিভ ওটাই হলো ডিজাইন, ওই ডিজাইনের মধ্যেই ডেভেলপমেন্টটা ইমপ্লিমেন্ট করা হয়। যেমন আমি একটা প্রোডাক্ট আপলোড করতে পারছি, আপলোড করার সময় একটা ফর্ম আসে, ওটাই ডিজাইনের কাজ, এইচটিএমএল দিয়ে করা, এইচটিএমএল সিএসএস দিয়ে করা। আমি প্রোডাক্ট আপলোড করতে পারছি, এটা আপলোড হয়ে গেল, মানে কি ডেটাবেজে চলে গেছে। আপলোড মানে কি? আপনার যে সেভ দেওয়ার সাথে সাথে আপনার ডেটাগুলা পিএইচপি কি করবে, ডেটাবেজে সেভ করে রাখবে।
ডাটাবেজের কাজ কি শুধু ধরে রাখা, ওর আর কোনো কাজ নেই, কোনো প্রোগ্রামিং নেই, শুধু ধরে রাখা। হ্যাঁ, তবে বিভিন্নভাবে ওখানে প্রোগ্রামিং করে করে কোয়েরি করে ডাটাগুলোকে বিভিন্নভাবে ডিসপ্লে করে দেখানো যাবে, প্রোগ্রাম ডাটাগুলোকে বিভিন্ন ম্যানিপুলেট করা যাবে। কিন্তু ডেটা আনা নেওয়া এই কাজগুলো প্রোগ্রামিংয়ের পিএইচপির কাজ। এখন আপনি প্রোডাক্ট সাবমিট দেওয়ার সাথে সাথে আপনাকে ইমেল পাঠালো, বলে কি ভেরিফাই করতে হবে, কনফার্মেশন করতে হবে, কনফার্ম করলেন, এবার প্রোডাক্টটা অ্যাক্টিভ হলো, দেখালো, ডিসপ্লে দেখালো, যে ক্যাটাগরিতে সে ক্যাটাগরি দেখালো। এগুলো প্রোগ্রামিংয়ের কাজ। লোকেটিভটা ডিজাইন, কিন্তু যেটা দেখাচ্ছে ডাটাবেস থেকে কোয়েরি হচ্ছে, কেউ সেটা বাই করতেছে, আবার ক্লিক করলে মোবাইল নাম্বার দেখাচ্ছে, সবই এই ডেভেলপমেন্টের কাজ, প্রোগ্রামিংয়ের কাজ। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট মানে হলো জাস্ট যা কিছু আছে ওইটাই ফিক্সড, এখানে কোনো কিছু করা যাবে না। কোনো কিছু চেঞ্জ করতে গেলে ভিতরে কোডে গিয়ে চেঞ্জ করতে হবে। ডেটাগুলোকে ডাইনামিক্যালি আনা করা যাবে না, ম্যানিপুলেট করা যাবে না। ইভেন আপনি এই পিএইচপি দিয়ে পেমেন্ট গেটওয়ে পর্যন্ত তৈরি করতে পারেন, অনলাইনে পে করা যাবে, সেরকম অনলাইনে রিজার্ভেশন করা যাবে, সবই করা যাবে। ওয়ার্ডপ্রেসটাই বলি, পিএইচপি দিয়ে তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ছাড়াও আরো অনেক পপুলার কিছু ফ্রেমওয়ার্ক সিএমএস আছে, যেমন ধরেন ওয়ার্ডপ্রেস, জমলা, দ্রোপাল, দ্রোপাল এরপরে ই কমার্সের মধ্যে যদি বলতে হয়, ই কমার্সের মধ্যে পিস্তা শপ, ওএস কমার্স, কমার্স, ওপেন কার্ট, অনেকগুলো আছে আসলে ই কমার্স সাইট তৈরি করার জন্য। এই যে অনলাইনে কেনাকাটা করা যাবে, আজকে ডিল.কম, তারপরে হাটবাজার.কম, মানে অনলাইনে পে করা যাবে। এবং যারা অ্যাডমিন, তারা স্টক কয়টা আছে, কয়টা সেল হচ্ছে, কি পরিমাণ প্রফিট হলো, এই সব অ্যাকাউন্টিং মডিউল, টোটাল অ্যাকাউন্টিং মডিউলটা ওরা পাবে। এগুলো সব রেডি করাই আছে, ডেভেলপ করতে হয় না, এগুলো ডেভেলপ করা আছে, শুধু ডিজাইনটা যা যার মতো করে তৈরি করে। ওই প্রোগ্রামিং মডিউলটা ই কমার্সের মডিউলগুলো রেডি করা থাকে। ওয়ার্ল্ড ওয়াইড এগুলো অনেক পপুলার প্ল্যাটফর্ম, যেগুলো বললাম প্রিস্টাশপ, ও কমার্স, সবই ওপেন সোর্স, মানে ফ্রিতে নিতে পারেন এগুলা সোর্সগুলো। হ্যাঁ, ওই পেজ শেষ হলে ওখানে যাবে। আচ্ছা, আমি আসতেছি। তারপরে উপরে যেটা বললাম, এগুলো হলো ব্লগ সাইট, অফিসিয়াল সাইট তৈরি করার জন্য, ওয়ার্ডপ্রেস, জোমলা, দ্রুপাল এগুলো দিয়ে। আপনি আসলে সবই আছে। না, এগুলো নিজেরাই একটা প্ল্যাটফর্ম, ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম। আমি দেখাবো আসলে, ই কমার্স থেকে একটা দেখাবো, যেন আপনারা যে কোনো ধরনের ই কমার্স বানাতে পারেন। তারপরে সিএমএস থেকে দেখাবো, আমরা সিএমএস এর মধ্যে ডেভেলপ করব। সিএমএস দেখানো মানে হলো আপনার কন্টেন্টগুলোকে মডিফাই করে করতে পারেন, কিন্তু প্রোগ্রামিং করবো শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে। মানে আমরা যে ডিজাইনটা একদম হাতে কাগজে স্কেচ করব আগে, সেই স্কেচটা আমরা বাস্তবায়ন করব HTML CSS দিয়ে ডিজাইন করার মাধ্যমে, সেটাকে ডাইনামিক করব পিএইচপি দিয়ে, আরেকবার ডাইনামিক করব ওয়ার্ডপ্রেস দিয়ে। মানে আমাদের এই থিমটা ওয়ার্ডপ্রেস ইমপ্লিমেন্ট হবে। ওয়ার্ডপ্রেস করা মানে কি, যেমন ধরেন আজকে ডিল.কম অনেক ভালো একটা ই কমার্স সাইট, কিন্তু আমি হচ্ছে আমার মতো ডিজাইনটা হোক, তখন আমি আমার স্কেচ করে ডিজাইনটা আমি তৈরি করলাম, কিন্তু ডাইনামিক এবং ভিতরে অ্যাকাউন্টিং মডিউল এগুলো বানাতে অনেক সময় লাগবে। আপনার একা বানাবেন, সেটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন হবে তাও প্রশ্নবিদ্ধ। এই জন্য সিএমএস গুলো সবাই ইউজ করতে চায়। এখন আপনি আপনার ডিজাইনটাকে সিএমএস এ কনভার্ট করবেন কিভাবে? হ্যাঁ, সেটা যদি করতে পারেন, ব্যাস আপনার বাকি সব ফিচার রেডিমেড পেয়ে যাবেন। ওই যে বাই করা, তারপরে ব্যালেন্স জমা হওয়া, হিসাব নিকাশ, অর্ডার টর্ডার, যত ফিচার লাগে ই কমার্সের জন্য সব রেডিমেড আছে ওখানে, ওগুলো ইউজ করতে পারবেন। আর তাছাড়াও তো কিছু না গেলেও আপনি একটা সিএমএস সম্পর্কে যখন ধারণা আসবে, তখন এই সিএমএস গুলা বা ই কমার্সের প্ল্যাটফর্ম গুলা ইউজ করতে পারবেন। রেডিমেড কিছু থিম পাওয়া যায়, সুন্দর সুন্দর কিছু ডিজাইন পাওয়া যায়, সেগুলো ইউজ করে কাস্টমাইজ করতে পারেন। তো আমরা প্রোগ্রামিং করবো বলতেছি ওয়ার্ডপ্রেসের মধ্যে, কারণ ওয়ার্ডপ্রেসটা এতগুলো করতে গেলে অনেক সময় লাগবে, এক বছরে শেষ করতে পারবো না ওগুলো যদি সবগুলো প্রোগ্রামিং শিখাই। আমরা ওয়ার্ডপ্রেস শিখবো এবং মার্কেটে জয়েন করবো, ফ্রিল্যান্সিং মার্কেট। আপনি একটু দেখেন না ফ্রিল্যান্সিং মার্কেটে কি পরিমাণ জব। আমি ওডেক্স ফ্রিল্যান্সার ইডেক্সে যাই, এখানে আমি জবসে সার্চ দিই ওয়েব ডেভেলপমেন্ট, কি পরিমাণ।
আসলে ডেভেলপমেন্ট পার্টটা আলাদা, ডিজাইনিং পার্টটা আলাদা, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পার্ট আর কি। মানে হ্যাঁ, ওরা আপডেট করতেছে, হ্যাঁ ওই যে আপডেট করতেছে। তো যেটা বললাম, এটা এখানে দুটো পার্ট। আপনি শুধু ডিজাইনিং যদি ভালো হয়, ডিজাইনিং এ থাকেন, অনেক ভালো করা যায়। আর যদি আবার ডেভেলপমেন্টে প্রোগ্রামিং, আপনার ব্যাক এন্ড আর কি, প্রোগ্রামিং যদি অনেক ভালো আসে, তাহলে ডেভেলপমেন্টে থাকেন। কোনো একটা নিয়ে পড়ে থাকলে ওঠা নিয়েও আরও টাইম কভার করতে পারবেন না, যদি ভালো লেভেলে যেতে পারেন আর কি। লেভেলে যাওয়া না হয় আমরা তো শিখাবো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর, আপনার প্র্যাকটিসের উপরে। আমি যা পড়াবো এর বাইরে অনেক রিসোর্স দিয়ে দিব, যেগুলো পড়ানোর সময় হবে না, কারণ এগুলো 2 বছরে শেষ করতে পারবো না। অনেকগুলো রিসোর্স দিবে যেগুলো আপনি নিজে নিজে কভার করে ফেলবেন, মানে কিছু বিষয়। এখানে দেখেন জবসে আমি ওয়েব ডেভেলপমেন্ট দেখা যাচ্ছি, ডেভেলপমেন্ট freelancer.com এ বড় বড় প্রজেক্ট হয় বেশি, দেখেন বেশিরভাগই ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সিম্পল iOS অ্যাপস, ওয়েব ডিজাইনার ওয়ান্টেড, তারপরে $100, HTML টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস একটু থাকে, মানে ওয়ার্ডপ্রেস থাকেই, কমনলি ওয়ার্ডপ্রেস একটু কাজ থাকে, কারণ ওয়ার্ডপ্রেস অনেক পপুলার কিন্তু প্ল্যাটফর্মটা, দেখেন না। ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিলাম, বেশিরভাগই ওয়ার্ডপ্রেস ই কমার্সে কিছু আছে। আসলে আমরা দেখিনি কিভাবে আসলে শুরু করতে হয় ওয়েব ডিজাইনিং। আপনি রাইট ক্লিক করে করতে পারেন, অথবা অন্যভাবে করতে পারেন। নিউতে গিয়ে এই টেক্সট ডকুমেন্টটা ওপেন করবেন। এবার এটার যে কোনো একটা নাম দেন, যেমন আমি ইন্ডেক্স নাম দিলাম .html। লাস্টের এক্সটেনশনটা মুছে দিবেন, txt-টা মুছে দিবেন। এটা আপনার একটা html ফাইল হয়ে গেল। html ফাইলগুলো এভাবেই ক্রিয়েট করতে হয়। এটা আপনি ব্রাউজার দিয়ে ওপেন করতে পারবেন। এখন কিছু তো নাই, এটা হলো ব্রাউজার। ব্রাউজারের কাজটা কি জানেন? দেখাই। রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ দিয়ে নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারি, অথবা আমি নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছি, ওটা দিয়েও ওপেন করতে পারি। নোটপ্যাড প্লাস প্লাস আপনারাও নেট থেকে কালেক্ট করে ওপেন ইনস্টল করে নিতে পারেন। এগুলাকে বলা হয় এডিটর। নোটপ্যাড প্লাস প্লাস, যেমন এডিটরের মধ্যে আছে, উইন্ডোজের সাথে বিল্ট ইন আছে নোটপ্যাড। নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে নেট থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ডিম ওয়েবার আছে। এগুলো এখানে আরো আছে টুলস, সেটা হচ্ছে ধরেন ইক্লিপসটা না করেন, তারপরে আপনার নেটবিনটা ইউজ করেন। নেটবিন, এই নেটবিন, রিমুভার, এগুলোতে আপনি একসাথে আউটপুট সহ পাবেন। আইডিইউ বলা হয় এগুলোকে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট এগুলো মানে একই সাথে আপনার এখানে কাজ করতে গিয়ে দেখবেন, আমি নেটবিনটা দেখাবো, কাজ করতে গিয়ে দেখবেন অনেক ইজিলি কাজ করা আছে। আমার কোডগুলো কম্পাইল করে দিচ্ছে, কোডগুলো কোথাও এরর আছে ধরে দিচ্ছে, অনেক ইজিলি প্রফেশনালি কাজ করা যায়। নোটপ্যাড প্লাস প্লাসও এই ফ্যাসিলিটি দিয়ে থাকে। আমাকে ওয়েব ডিজাইনিং বা ডেভেলপিং করার জন্য কোড লিখতে হবে, সেই কোডগুলো লিখবো আমি এখানকার যে কোনো একটা এডিটরের মধ্যে। আমি এই মুহূর্তে নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করে রেখেছি, জাস্ট সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করেছি বিদায় রাইট ক্লিক করলেই এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসটা আসতেছে। আপনারাও সেভাবে ওপেন করবেন, এইভাবে ব্ল্যাঙ্ক পেজটা আসবে। এখানে আমরা কোড লিখব, আর সেটার
ওই যে ওই ফাইলটা, সেম ফাইলটা ব্রাউজার দিয়ে ওপেন করে রেখেছি, এখানে এসে রিফ্রেশ দিয়ে দেখব কোডের আউটপুটটা কি আসতেছে তা দেখব। যেহেতু এইচটিএমএল করতেছি, অল ওয়েবসাইট এইচটিএমএল দিয়ে করা হয়, এখানে এইচটিএমএল থাকতেই হয়। এইচটিএমএল, এইচটিএমএল শেষ। এগুলাকে ট্যাগ বলা হয়, এই কোডগুলোকে এইচটিএমএল ট্যাগ বলে, টিএজি ট্যাগ। প্রতিটা ট্যাগের শুরু এবং শেষ থাকে। শুরু এইচটিএমএল দিলাম, শেষ এইচটিএমএল দিলাম, মাঝখানে আমাদের সমস্ত কোডিংগুলো বসবে। এটার অর্থ হচ্ছে আমি এইচটিএমএল শুরু করছি, একটু পর্যন্ত কোডগুলো এইচটিএমএল এর কোড, বাইরের গুলো না। তখন আমার ব্রাউজার বুঝে নিবে আমি ভিতরে যে কোডগুলো লিখলাম, ব্রাউজার সেই কোডগুলো পরে কম্পাইল করবে, কম্পাইল করে কোডের কমান্ড অনুসারে আমাকে ডিসপ্লে করে দেখাবে। ব্রাউজার ইজ ওয়ান অফ দ্য ওয়েব কম্পাইলার। আমরা যদি কোডের বাইরে লিখি ওটার কি কোনো ইফেক্টিভনেস থাকে? দেখাবে, কিন্তু এটা এইচটিএমএল এর আওতায় পড়বে না, এখানে লিখতে হবে। এবং কোডগুলো সব নির্দিষ্ট সিনট্যাক্সে, প্রত্যেকটা কমান্ডের নির্দিষ্ট কোড আছে, আপনি কি আউটপুট চাচ্ছেন তা দিয়ে এখানে কোডটা বসবে। আসেন এখানে দুটো পার্ট করবেন, একটা হলো হেডিং সেকশন, আর একটা হলো বডি সেকশন। এবার দুটো পার্ট করে ফেলবেন। আমরা মূলত কোডগুলো লিখবো, বডিতে যা কিছু দেখতে যাচ্ছেন, আমি কোনো কিছু এখানে দেখবো, এখানে আউটপুটে নিয়ে আসবো, সেটা আমরা বডিতে লিখবো। হেডের কাজটা আজকে বলবো না, আরো পরে বলবো। যেমন এখানে আপনি লিখতে পারেন, সমস্যা নাই, সেটা আপনি আউটপুটে দেখতে পারবেন, এই বডির এরিয়াতে চলে আসছে। তো প্রত্যেকটা কমান্ড, প্রত্যেকটা লেখা আপনার স্ট্রাকচার দিয়ে লিখতে হয়, সিনট্যাক্সে লিখতে হয়। যেমন ধরেন আমি একটা প্যারা লিখতে যাচ্ছি, তাহলে এভাবে পি দিয়ে শুরু করবেন এবং আপনি আপনার মতো লিখেন। আমার মতো করে লিখলাম, এখানে ধরেন এটার প্যারা, প্যারা শেষ করেন। প্রতিটা কোড শেষ করতে হবে এইভাবে, শুরু করতে হবে এইভাবে। প্যারা বোঝানোর জন্য পি লেখা হয়, এটা লিখলাম। এবার আউটপুটে দেখেন প্যারাটা আসবে রেজাল্টের মধ্যে। আমি যদি এটা আরেকটা লিখলাম, সেভ দিলাম, দেন আবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিয়ে দেখেন আরেকটা প্যারা হিসেবে আসবে। আমি যদি প্যারাটা ভাগ না করতাম একই সাথে চলে আসতো, প্যারা লিখাতে প্যারা ভাগ হয়ে আসছে। ব্রেক দিয়ে করতে পারেন, তখন একই প্যারা। আপনি যখন সিএসএস দিয়ে কন্ট্রোল করবেন তখন এগুলো অনেক কাজে লাগবে। আপনি ব্রেক দিলে তখন কন্ট্রোল করতে পারবেন না। আমি যদি সিএসএস বলি সব প্রতিটা প্যারার ফার্স্ট লাইন এরকম হবে, প্রতিটা প্যারার ফার্স্ট লাইন একটু পর থেকে শুরু হবে, তখন ব্রেকের মধ্যে এটা আসবে না। এটা আপনাকে অনেকভাবে করা যাবে, তবে মনে রাখতে হবে স্ট্যান্ডার্ডিটি কি, এটা মানসম্মত কিনা, আমার কোডগুলো সব জায়গায় অ্যাকসেপ্টেবল কিনা। W3C নামে একটা অর্গানাইজেশন আছে, w3c.org, তারা এগুলো ভ্যালিডেট করে আপনার কোডগুলো, ওরা ভ্যালিডেট হচ্ছে কিনা ওখানে, তখন আপনার ওগুলো কোয়ালিটি সম্পন্ন কোডিং হবে। আমি ওগুলো নিয়ে আলাপ করবো আরো পরে, ওগুলো আগে আমার বেস ডেভেলপ করি এবং কোয়ালিটি গাইডলাইন নিয়ে কিভাবে কোয়ালিটি কোড করবো সেগুলো নিয়ে কথা বলবো। আসেন এখানে, এখানে হেডিং ট্যাগ মানে শিরোনাম, আমরা প্রতিটা লেখার একটা পয়েন্ট, শিরোনাম যা লিখি না কেন H1 দিয়ে শুরু করতে পারেন। যেমন আজকে দিলাম লেসন 1, বললাম কি শুরু এবং শেষ থাকবে। এখানে যা লিখেন সেটা একটু বড় হয়ে আসবে, এটা বড় হয়ে আসছে, H1 লেখাটা অনেক বড় হয়ে আসলো। এটার অর্থ হলো আসলে আগে থেকেই সেট করা আছে, H1 দিলে কত বড়, H2 দিলে কত বড়, এগুলো আগে থেকে এখানে সেটিং করা আছে। কোথায়? ব্রাউজারের মধ্যে এগুলো বলে দেওয়া আছে, ব্রাউজার সেভাবে আমাকে সেই সাইজ অনুসারে আউটপুটে দেখাচ্ছে। বুঝতে পারছেন? এটাই। এখন যদি আমি এখানে কোনোটা 2 বানাই দিলাম, 2, আবার এখানে 3, এইভাবে 6 পর্যন্ত হয়, এই 6 পর্যন্ত হয়। তার মানে প্রতিটার সাইজগুলো সবচেয়ে বড় হেডিং হলো H1 2 3। আচ্ছা এগুলোর ইম্প্যাক্টটা বলি, আপনি বলতে পারেন এগুলো নর্মালি লিখে H1 না দিয়ে নর্মাল লিখে সাইজটা বড় করে দেওয়া যায় না, দেওয়া যাবে, তবে সেটা স্ট্যান্ডার্ড হবে না, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে না। এসইও তে কি বলা হয়,
সার্চ ইঞ্জিন তো বুঝেন আপনারা, সার্চ রেজাল্টের ফার্স্টে আসবে, বা আমার ওয়েবসাইটটা যেহেতু সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং হবে, আমি যেহেতু গ্লোবালি মার্কেটিং করব, গ্লোবালি একটা ভিজিটর পাবো, এক্ষেত্রে আমার সার্চ ইঞ্জিন মার্কেটিংটা বড় একটা ফ্যাক্টর, অপটিমাইজেশনটা একটা ফ্যাক্টর। অপটিমাইজ হবে না যদি, অপটিমাইজের নিয়মটা কি, আপনার মূল হেডিং, মূল পয়েন্টগুলো এইভাবে হেডিংয়ে থাকবে, H1 থাকবে, H2 থাকবে, এগুলো কিছু রুলস আছে। আচ্ছা আসেন, তো মূল কথা এতটুকু জেনে রাখেন, H1 2 3 তে নির্দিষ্ট সাইজ থাকে, সেটা আমার যখন এটা মেইন হেডলাইন দেওয়ার প্রয়োজন হবে, সেটা আমি H1 দিয়ে করব, যখন সাব হেডিং দরকার হবে H2 দিয়ে করব, তার অধীনে সাব হেডিং প্রয়োজন হবে H3 দিয়ে করব, নির্দিষ্ট সাইজ হয়ে যাবে। হ্যাঁ, তবে এগুলোকে সাইজ করা যায়, চাইলে আপনি H1 কে আরো বড় করতে পারবেন, সাইজ মেনশন করে দেওয়া যাবে চাইলে, তবে এগুলো ইউজ করবেন যদি এরকম হেডিং প্রয়োজন হয়। প্যারা, উনি যেটা বলেন, আমি চাচ্ছি এখান থেকে এন্টার দিব, একটু এন্টার দিলাম, এমএস ওয়ার্ডের মতো এন্টার দিলাম, এটার আউটপুট দেখেন না, নাই, এটা কোনো আউটপুট নেই, ওই এন্টারের কোনো ভ্যালু নাই। আপনি যদি আসলে সেরকম দেখতে চান, তাহলে এটা ব্রেক দেন, বিআর, ব্রেক বলা হয় এটাকে, তখন ওই একটু নিচ থেকে আসবে, ব্রেক হয়ে নিচে চলে আসছে। আরেকটা কমান্ড ছোট আছে, এটা হলো এইচআর, হরাইজন্টাল রো আর কি, এটা এইচআর, এটা লাইন তৈরি হবে, এইচ আর, হরাইজন্টাল রো, এটা লাইন তৈরি হবে। সিম্পলি কমান্ড, ওই যে বললাম না, এই কোডগুলো ব্রাউজারে দেওয়া হয়েছে, ব্রাউজার আমি কোড দিচ্ছি, ব্রাউজার সেটা বুঝে সেই অনুসারে আমাকে আউটপুট করে দেখাচ্ছে, কারণ ব্রাউজার হচ্ছে এটা কম্পাইলার। আমি হেডিং ট্যাগ প্যারাগ্রাফ, একটা ইমেজ আনতে চাচ্ছি, ইমেজ আনার ট্যাগ হচ্ছে img src ইকুয়াল টু ফাইলের নাম। যেমন আমার ওয়েবসাইটটা কোথায় আগে দেখি, আমি আমার ফাইলগুলো রেখেছি এইখানে, এই জায়গায়, আমি এই জায়গায় একটা ইমেজ নিয়ে আসি, এখান থেকে এই ইমেজটা নিয়ে আসলাম। দেখেন, আপনি বলতে পারেন ডেস্কটপ থেকে কি লিঙ্ক করে দেওয়া যাবে না, ওটা রুলস এর মধ্যে পড়ে না, করা যাবে হয়তো, কিন্তু ওভাবে ওয়েব ডিজাইন হয় না। ওয়েবের নিয়ম হচ্ছে কি, যত রিসোর্স থাকবে সব একই ডিরেক্টরিতে থাকবে। আমরা অনলাইনে যখন এটা পাবলিশ করব, এই সব কিছু একসাথে অনলাইনে পাবলিশ করব, একই লোকেশন থেকে ক্লিক করে করে খুলবে। আমি এই ফাইলের নাম দিলাম, ধরেন এটা 1.jpg। আমি এই ইমেজটা আমার ওয়েবসাইটের মধ্যে দেখতে চাচ্ছি, ইমেজটা আগে পাশে রাখবেন, এবার ওয়েবের মধ্যে কোড দেন, তাহলে ওটা ওয়েবের মধ্যে দেখাবে। কোড দিয়ে দিই দেখি, কোড দেওয়ার নেম হচ্ছে আইএমজি ইমেজ, সোর্স ইকুয়াল টু কোন সোর্সটা, আমার নাম দিয়েছি 1.jpg, ওই যে নামে দেওয়া হয়েছে সেই নামটা এখানে লিখবেন, রিফ্রেশ দিয়ে দেখে নেন, ইমেজটা চলে আসছে এইভাবে। তো এখানে আপনি সাইজ করতে পারেন, এখানে লিখে দিতে পারেন ওয়েটিএস, ওয়েট ইকুয়াল টু কত, আমি দিলাম, সেখানে ওয়েট হবে 500, আবার হাইট হবে কত, হাইট হবে ধরুন 400, 600, এভাবে আপনি করে দিতে পারেন। কিন্তু আমরা এভাবে আসলে দিই না, এগুলো সিএসএস দিয়ে কমান্ড দিই, ডিজাইনের কাজ। এইচটিএমএল এর কাজ হচ্ছে মার্ক আপ করা, মানে কি থাকবে না থাকবে সেটা বলে দেওয়া, আর যত ডেকোরেশন হবে সেটা সিএসএস দিয়ে। এইচটিএমএল মানে কি জানেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিনা, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটার কাজ হচ্ছে শুধু মার্কআপ করা, মানে কি থাকবে না থাকবে সেটা বলে দেওয়া। সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল শিট, ওটা হলো ডিজাইন করা, ডেকোরেশন করা। আমি এই কাজটা এখানে করতে পারি, কিন্তু এটা করাটা মানে স্ট্যান্ডার্ড না, নিয়ম হচ্ছে কি সিএসএস দিয়ে বলে দিবেন। ইমেজটা ওভাবে সাইজ হয়ে গেছে। আমি বলতে পারি রিড, টু গেট মোর ইমেজ প্লিজ ক্লিক হিয়ার, ক্লিক হিয়ারে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে, মানে লিঙ্ক করে আর কি। হ্যাঁ, লিঙ্কটা করবেন কিভাবে, মোর ইমেজ দিলাম, একেবারে মোর ইমেজ, আমি হচ্ছে ক্লিক করলে যেন একটা ওয়েবসাইট খুলে যায় বা গুগল খুলে যায়, এগুলোর জন্য এ, এ মানে হলো অ্যাঙ্কর টেক্সট, এ শুরু, এ শেষ, মাঝখানে আমি লেখা লিখেছি, এটাই হলো অ্যাঙ্কর টেক্সট। এই লেখার মধ্যে ক্লিকটা পড়বে, এখানে ক্লিক করলে কি করবে সেটা এখানে লিখে দিবেন। এইচরেফ মানে হাইপার রেফারেন্স, অ্যাড্রেসটা এখানে দিয়ে দেন, আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে ক্লিক করলে এই ওয়েব পেজ খুলে যাবে, আমরা একটু দেখে নিতে পারি। রেড মোর ইমেজ ক্লিক করলাম, ওই ওয়েবসাইট গুগল খুলে যাবে। লিঙ্ক যেটা দেওয়া হয়েছে সেটা ওয়েব অ্যাড্রেস দিয়েছি, আপনি লোকাল পেজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বুঝতে পেরেছেন, এটাই।
আশা করি একটু একদম ফান্ডামেন্টাল বিষয়টা বুঝতে পেরেছেন। 2 থেকে 3 ক্লাসের মধ্যে পুরো HTML শেষ হয়ে যায়। আমরা 2 ঘন্টা করে টানা করি তো। এখানে আপনারা প্রত্যেকটা ক্লাসে পেন ড্রাইভ নিয়ে আসবেন, আমার ক্লাসগুলো রেকর্ড হয়ে যাবে এখানে, রেকর্ড হয়ে যাচ্ছে, এগুলো পেন ড্রাইভে করে দিয়ে দিব, আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বাসায় অনেক প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম হয় এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আর সোর্স ফাইলগুলো তো দিয়ে দিবই, অনেক সময় ভিডিও দেখা লাগবে না, আপনি এমনি দেখে বুঝতে পারবেন, যেহেতু আপনি ক্লাস করে বলছেন।